খাদ্যাভ্যাসের পরিকল্পিত পরিকল্পনাই হচ্ছে সুস্থ ও দীর্ঘ জীবনের চাবিকাঠি। এটা কিন্তু খুব একটা মূল্যবান কথা যে আমরা আমাদের খাদ্য তালিকায় কি কি অ্যাড করব, কি কি রাখবো, কোনটা খাবো কোনটা খাবো না, এটাই কিন্তু সকাল থেকে প্রায় চিন্তা হয়। আপনারা যারা এই ফিল্ডে কাজ করছেন তাদের তো এটাই সব থেকে সমস্যা। আমাদের কাছে অনেকে যারা আসেন তারা বলেন, ম্যাডাম এটা তো খাওয়া সম্ভব নয়। সত্যিই তো, সারাদিন যদি বাইরে থাকেন তাহলে কি করে একটা ব্যালেন্স ডায়েট খাবেন আর কি। সবার আগে জেনে নিই একটু ব্যালেন্স ডায়েট বলতে আমি কি বোঝাতে চাইছি। ব্যালেন্স ডায়েট বলতে বোঝায় যে খাবারের মাধ্যমে আমাদের খাদ্যে যে উপাদানগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং জল, প্রত্যেকটা যেন উপস্থিত থাকে এবং যার মাধ্যমে আমাদের ডেইলি যে নিউট্রিশন রিকোয়ারমেন্ট সেটা যেন ফুলফিল হয়। তাহলে কি করতে হবে? আমাদের খাবারটাকে সেইভাবে কিন্তু প্ল্যান করতে হবে যে সকালবেলা কি খাচ্ছি, মিড মর্নিং একটা কিছু খেতে হবে, দুপুরে একটা কিছু খেতে হবে, বিকালেও ঠিক সে, এবং রাতের খাবারটাও যেন সেভাবে প্ল্যানিং করে করা হয়। সবার প্রথম আসছে আমি কার্বোহাইড্রেটের কথা। কার্বোহাইড্রেট বলতেই বোঝায়, এটা মোটামুটি আমরা সবাই জানি যে ভাত, রুটি, চিড়ে, মুড়ি, এগুলোকে সবাই কিন্তু আমরা কার্বোহাইড্রেট বলি। এবার কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা ভালো আর কোনটা আমি বেশি করে খাদ্য তালিকায় রাখবো প্রত্যেকদিন এবং কোনটা একটুখানি অ্যাভয়েড করবো, আমি সেটা খুব শর্টেই বলছি। সিম্পল এবং কমপ্লেক্স আমাদের দু রকমের কার্বোহাইড্রেট হয়। সিম্পল কার্বোহাইড্রেট বলতে আমরা চিনি এবং চিনি জাতীয় জিনিসকে বুঝি এবং তার সাথে ময়দা জাতীয় জিনিসও থাকে, কিন্তু এইগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করব। আজকাল প্রায় শুনি অনেকে আমাদের কাছে এসে বলেন, আমি না সাদা চিনিটা খাই না, কিন্তু আমি ব্রাউন সুগার খাই, আমি হানি খাই, আমি অথবা কেউ বলেন আমি গুড়ের বাতাসা খাই, ওইগুলো খেলে তো কোনো অসুবিধা নেই। বা অনেকে বলেন আমি নারকেলের চিনি খাই। কিন্তু একটা কথা আমি পরিষ্কারভাবে একটু বলে দিই, চিনি বা চিনি জাতীয় দ্রব্যের কিন্তু ক্যালোরি ভ্যালু কিন্তু একই। চিনি খান বা চিনির এই যে প্রোডাক্টগুলো যদি রাখেন, এগুলোকে আমরা এমটি ক্যালোরি বলি। তার মানে কি কেউ চিনি খাবেন না? একদমই না। যাদের ডায়াবেটিস নেই তারা অল্প বিস্তর সুগারের ব্যবহার কিন্তু করতে পারেন। আবার অনেকে এসে বলেন যে না আমি চিনি খাই না, তার বদলে কিন্তু আমি আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করি। আজকাল তো সবাই বিজ্ঞাপনেই আমরা কি মেতে রয়েছি, সবাই আমরা বিজ্ঞাপন দেখছি আর সুগার ফ্রি খেলেই রোগা হয়ে যাবো, এটা তো একটা কমন ধারণা হয়ে গেছে। সেই জন্য গাদা গাদা সুগার ফ্রি বিক্রি হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত একটি ক্ষতিকারক জিনিস। আমি বলবো একদম ব্যবহার করবেন না আর্টিফিশিয়াল সুইটনার। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য বলবো শুধুমাত্র চা বা দই খাওয়ার জন্য কিন্তু সুগার ফ্রি ব্যবহার করবেন। আমরা এখানে মোটামুটি যারা বাঙালি আছি উপস্থিত, তাদের প্রত্যেকেরই একটু বাড়িতে রান্না করার হ্যাবিট থাকে তেলের মধ্যে একটু চিনি দিয়ে রান্না করা। কিন্তু আজকাল আমি দেখি এই চিনি না খাওয়ার জন্য অনেকে বলেন যে আর্টিফিশিয়াল সুইটনার তেলের মধ্যে ইউজ করেন। এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক, একদমই ব্যবহার করবেন না। এর থেকে যদি 1 চামচ চিনিও যদি ব্যবহার করেন, আপনার বাড়িতে যদি মনে করুন 4 জন বা 5 জন মেম্বার থাকে, সেই 1 চামচ চিনি কিন্তু সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু অতটা ক্ষতিকারক না। কিন্তু একটা আর্টিফিশিয়াল জিনিস যার কম্পোনেন্টগুলো আলাদা, সেটা কিন্তু গরম তেল বা গরম জিনিসের মধ্যে ব্যবহার করলে তার এফেক্টটা কিন্তু পুরো অন্যরকম হয়। তো সেই জন্য কিন্তু আমি এটাকে বারণ করব। এরপরে আমি আসছি প্রোটিনের কথা। প্রোটিনকে আমরা বডি বিল্ডিং ফুড বলে থাকি। প্রোটিন কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে হবে। আমরা মাঝে মাঝে বিভিন্ন রিসার্চ পেপারে দেখি বা আমরা অনেক সমীক্ষা করি, সেখানে আমরা দেখতে পাই যারা মনে করুন নিরামিষ খাবার খান তাদের কিন্তু প্রোটিনের মাত্রা শরীরে অনেক কম থাকে যারা আমিষ খাবার খান। প্রোটিন বলতে বোঝায় ডাল এবং ডালের তৈরি জিনিস, সেটা যে কোনো জিনিস হতে পারে, রাজমা হতে পারে, সয়াবিন হতে পারে, ছোলা, মটর, যেটা আমাদের বাংলাতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় সেগুলো হতে পারে, তেমনি মাছ মাংস হতে পারে, ডিম হতে পারে, দুধ এবং দুধের তৈরি জিনিস হতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, আজকাল প্রায় একটা স্পেশালি বাচ্চাদের মধ্যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি। প্রায় আমাদের কাছে বাবা মারা এসে বলেন, না না আমার বাচ্চা তো প্রত্যেকদিন সপ্তাহে 7 দিনই চিকেন খান। প্রত্যেকদিন চিকেন খাওয়াটাকে কিন্তু একদমই আমি ভালো হ্যাবিট বলবো না। বিকজ আজকাল যে চিকেনগুলো আমরা ইউজ করি বা খাই, সেগুলো প্রত্যেকটা খুব তাড়াতাড়ি ওজন বাড়ানোর জন্য বিভিন্ন রকম ইনজেকশন সেগুলোর মধ্যে কিন্তু ইউজ করা হয়। তো সেই জন্য আমি বলবো যাই খাবেন না কেন সেটা কিন্তু পরিমিত পরিমাণে, সপ্তাহে 2 দিন বা 3 দিন চিকেন খাওয়া হোক,
হ্যাঁ, অনেকে হয়তো মাছ খেতে পারেন না, মাছ খেলে অসুবিধা হয়, ঠিক আছে, সেখানে মাছ খাওয়ার দরকার নেই, কিন্তু তার পরিবর্তে তো ডাল এবং ডালের তৈরি জিনিস খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এবার আমি দুধের প্রসঙ্গে আসছি, যে অনেকেরই দুধ খেলে হয়তো অসুবিধা হয়, এবং সেই সঙ্গে একটা প্রশ্ন আসে যে কিরকম ধরনের দুধ ব্যবহার করব। তো আমার বক্তব্য হচ্ছে দুধটা আপনারা ডবল টোন দুধটা খেলেই সবসময় ভালো, যেহেতু ওটা পাস্তুরাইজড থাকে, কিন্তু অনেক জায়গায় ডাবল টোন মিল্ক এখনো অ্যাভেলেবেল নেই, তো সেই ক্ষেত্রে আমি বলবো সিঙ্গেল টোন মিল্কও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ডবল টোন মিল্ক যদি পান তাহলে ভালো, আদারওয়াইজ দুধ যাদের খেলে অসুবিধা তারা কিন্তু দুধের তৈরি জিনিস যেমন ছানা হতে পারে, টক দইটা তো একটা ভীষণ ভালো জিনিস, প্রত্যেক দিনের খাদ্য তালিকায় কিন্তু টক দই রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ ক্যালসিয়ামের কিন্তু রিচেস্ট সোর্স কিন্তু হচ্ছে টক দই। সেই জন্য যে কোনো একটা সময় সকাল থেকে রাত অবধি যে কোনো একটা সময় আমি সবাইকে বলবো টক দইটা কিন্তু রাখুন। এবার হচ্ছে মিষ্টি দোকানের টক দই খাবো না কেনা প্যাকেটের মাস্তি দই খাবো না আমুলের দই খাবো, এই নিয়ে একটা বিশাল কনফিউশন, এই কোয়েশ্চেনগুলো আমরা প্রায় পাই। তো আমি যেটা বলবো যে মিষ্টি দোকানের টক দইটা কিন্তু কোনোভাবেই হেলদি কিন্তু নয়। আপনারা দেখবেন যে মিষ্টি দোকানের যে ভারে যে টক দইটা পাওয়া যায় ওটা হাতে নিয়ে একটু হাতে স্প্রেড করে কলের তলে দেখবেন যে ড্রপ ড্রপ হয়ে যায়, তার মানে তার মধ্যে কিন্তু অনেকটা ডালডা বা এই জাতীয় জিনিস কিন্তু মিক্সিং থাকে। যদি বাড়িতে বানানো যায় বা বাড়িতে যদি পাতা যায় দই সব থেকে ভালো হয়, কিন্তু কাজের চাপে সেটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, সেই ক্ষেত্রে আমি বলি যে আমুলের মাস্তি দই কিন্তু ব্যবহার করা যেতে পারে। এবার ডিমের প্রসঙ্গে আসছি, ডিম খাবো কি খাবো না, ডিমের কুসুম ভালো না খারাপ, এটা একটা বিশাল বড় কন্ট্রোভার্সি, কিন্তু এখন রিসেন্ট যে আমাদের রিসার্চ পেপারগুলো বেরোচ্ছে সেটাতে কিন্তু প্রমাণিত হয়েছে যে ডিমের কুসুমের মধ্যে যে ফ্যাটটাকে আছে সেই ফ্যাটটা কিন্তু গুড ফ্যাট। তাহলে কি প্রত্যেকদিন গোটা ডিম খাবেন? যাদের মনে করুন যে হাইপারটেনশন বা ডায়াবেটিস এই সমস্যাগুলি নেই তারা খেতেই পারেন, কিন্তু যাদের মনে করুন এই সমস্যাগুলি আছে তাদের ক্ষেত্রে আমরা বলি সপ্তাহে 3 দিন গোটা ডিম, বাদ বাকি দিনগুলি হচ্ছে ডিমের সাদা খাবেন। ডিমের সাদায় কিন্তু খুব গুড কোয়ালিটির প্রোটিন থাকে, যেটাকে আমরা অ্যালবুমিন বলে থাকি। এবারে আমি আসছি ফ্যাটের প্রসঙ্গে। ফ্যাট মানেই বাজে, ফ্যাট একদম খাওয়া উচিত না, ফ্যাট ফ্রি, ফ্রি বলে কিন্তু কোনো ওয়ার্ড হয় না, মানে ফ্যাটটাকেও কিন্তু আমাদের খেতে হবে, কিন্তু কি ধরনের ফ্যাট খাবো এবং কতটা ফ্যাট খাবো সেটা কিন্তু বুঝতে হবে। ফ্যাটের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাট বলতে বোঝায় বাটার, ঘি, চিজ, মার্জারিন, এগুলোকে আমরা স্যাচুরেটেড ফ্যাট বলি। সেই ফ্যাটের ব্যবহার কিন্তু কম করতে হবে। এখন প্রায় দেখি যে বিজ্ঞাপনে দেখায় যে লো কোলেস্টেরল বাটার, মার্জারিন, এগুলো কিন্তু একদমই ভালো না, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে, যেটা কিন্তু আমাদের হার্টের জন্য একদমই ভালো না। এবার আমি আসছি তেলের প্রসঙ্গে। একটা প্রায় কমন প্রশ্ন যে কি ধরনের তেল ব্যবহার করব, মাস্টার অয়েল ইউজ করব কিনা, সোয়া অয়েল ইউজ করব কিনা। মাস্টার অয়েল ইউজ করতে পারেন, কিন্তু পরিমাণটা কিন্তু রেস্ট্রিক্টেড করতে হবে। দৈনন্দিন খাবারে তেলের ব্যবহার কিন্তু কম করতে হবে। অনেকে বলেন না না আমি তো বাইরের খাবার খাই না, আমি বাড়িতে কিন্তু ওই আলুর পকোড়া পেঁয়াজি ভেজে বাড়িতে খাই, কিন্তু না, সেটাও তো তেলে আপনি ছাঁকা তেলে ভেজে খাচ্ছেন। হ্যাঁ, সেটা মনে করুন মাসে একদিন খেলে তার সেটা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু অনেকের বাড়িতেই দেখি যে ডালের সাথে একটা ভাজা খাওয়ার হ্যাবিট থাকে, তো সেটা কিন্তু রেগুলার হ্যাবিট করবেন না। সেটা কিন্তু সপ্তাহে একদিন হলো বা মাসে 2 দিন হলো সেটা ঠিক আছে, কিন্তু রেগুলার নয়। এখন নতুন একটা ট্রেন্ড হয়েছে বাঙালিদের মধ্যেই আমি বেশি দেখতে পাচ্ছি, অলিভ অয়েলের ইউজিং। অলিভ অয়েল বাঙালি রান্নায় কিন্তু হয় না, কারণ অলিভ অয়েলের স্মোক পয়েন্ট কিন্তু ভীষণ কম। নর্মালি বাঙালি বাড়িতে কিন্তু ভেজে রান্না করার একটা প্রবণতা থাকে, যখনই অলিভ অয়েলকে হিট করা হয় ওটা কিন্তু ভেঙে যায় এবং তার মধ্যে একটা টক্সিসিটি তৈরি হয়। সেজন্য আমার সাজেশন থাকবে, একটা রান্না মনে করুন মাছটা রান্না করা হলো সর্ষের তেলে, একটা অন্য সবজি রান্না করা হলো সাদা তেলে, আপনি মাস্টার অয়েলও ইউজ করতে পারেন, সোয়া অয়েল ইউজ করতে পারেন, রাইস ব্র্যান্ড অয়েলও কিন্তু ইউজ করতে পারেন, অলিভ অয়েল কিন্তু নয়। অলিভ অয়েল শুধুমাত্র হচ্ছে ওয়েস্টার্ন যারা মনে করুন বয়েল অথবা হচ্ছে স্যালাড অথবা হচ্ছে ড্রেসিং এর জন্য কিন্তু ইউজ করা হয়। এরপরে আমি আসছি ভিটামিনস এবং মিনারেলস এর কথায়।
ভিটামিনস এবং মিনারেলসের সব থেকে ভালো সোর্স হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল। প্রত্যেকের খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটা করে গোটা ফল রাখা কিন্তু উচিত। সেটা যে কোনো গোটা ফল কিন্তু হতে পারে, ফলের রস কিন্তু নয়। ফলের রস হয়তো খেতে ভালো লাগে, কিন্তু পুষ্টিগত দিক থেকে কিন্তু এর কিন্তু কোনো ভ্যালু নেই, কারণ গোটা ফলের মধ্যে যে ফাইবারটা থাকে, যখনই ফলের রস তৈরি করা হয় সেই ফাইবারটা কিন্তু বেরিয়ে যায়। এবং শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিনস এবং মিনারেলস এবং ফাইবার থাকে, যা কিন্তু আমাদের গাট হেলথকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। আজ থেকে কয়েক বছর আগে, মনে করুন আমি 2020 সালের কথা বলছি, আমাদের সবাইরই একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে কোভিডের। এই সময় একটা ওয়ার্ড ভীষণভাবে সবাই মুখে মুখে আমরা শুনছিলাম, সেটা হচ্ছে ইমিউনিটি। এই ইমিউনিটি বুস্ট করার জন্য তখন যে যেটা বলেছে সেটা কিন্তু করা হয়েছে। একটা সময় কিন্তু প্রত্যেকটা শহরে ভিটামিন সি ট্যাবলেট কিন্তু পাওয়া যায়নি, সব কিন্তু আনঅ্যাভেলেবল হয়ে গেছিল। আমি এই প্রসঙ্গে একটা কথা সবাইকে বলতে চাই, ভিটামিন মিনারেলস যদি প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখা যায় তাহলেই কিন্তু ইমিউনিটি বুস্ট হয়। এই ইমিউনিটি বুস্টিং ব্যাপারটা কিন্তু কোনো ম্যাজিক নয় যে আমি সপ্তাহে 7 দিন একটা করে ট্যাবলেট খেলাম আমার ইমিউনিটি বুস্ট হয়ে গেল, সেটা কিন্তু নয়। সেটা কিন্তু বিল্ড করতে হয়। সেই জন্য খাদ্য তালিকায় ফল তো রাখবেন, চেষ্টা করবেন প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যেন একটু করে লেবু খাওয়া হয়, বা একটু আমলকি খাওয়া যেতে পারে, অথবা একটু পেয়ারা খাওয়া যেতে পারে, যেগুলোর মধ্যে ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে, যা আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হেল্প করে। এরপরে আমি আসছি জলের প্রসঙ্গে। কতটা জল খাবো, এটা তো খুব কমন কোয়েশ্চেন। তো 2 থেকে 2.5 লিটার, ম্যাক্স টু ম্যাক্স 3 লিটার অবধি কিন্তু জল খেতে পারেন। কিন্তু অনেকে বলেন যে আমি 6 থেকে 7 লিটার জল খাই বা 8 লিটার জল খাই, অতটাও জল খাওয়ার কিন্তু কোনো দরকার নেই। কিন্তু যারা মনে করুন 2.5 থেকে 3 লিটারের নিচে জল খাচ্ছেন, তাদের কিন্তু জল খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। কিন্তু জল বলতে কিন্তু আমি প্লেন জলের কথাই বলছি, সেখানে কিন্তু না আমি বলছি লেবুর চিনি দিয়ে শরবত, না আমি বলছি ফলের রসের কথা। অনেক সময় হচ্ছে আপনারা কিন্তু ডাবের জলও কিন্তু খেতে পারেন, কারণ ডাবের জলের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী। হ্যাঁ, এর প্রসঙ্গে আর একটা কথা বলে রাখা ভালো, যাদের মনে করুন কিডনি ডিজিজের সমস্যা আছে তাদের জন্য কিন্তু ডাবের জলটা কিন্তু ততটাও কিন্তু দরকার নেই, এবং সেটা নির্ভর করবে তার ব্লাড প্যারামিটারসের উপরে। এরপরে আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে মানে আপনারা যারা ফিল্ডে কাজ করছেন তাদের এই অনিয়মিত খাদ্যাভ্যাস, যে সকালবেলা বেরিয়ে যাচ্ছেন, একটু আগে ওই দাদা আমার শুনছিলাম দাদার কাছে যে সকাল থেকে 30 কাপ চা এবং পাউরুটি, এটা কিন্তু আমরা কোনোভাবেই হেলদি ডায়েট বলছি না। সেই জন্য আপনাদের আমি বলবো যে ছোট ছোট টিফিন বক্স বাড়ি থেকে যেগুলো মনে করুন ক্যারি করা পসিবল, সেরকম ভাবে কিন্তু ব্যাগের মধ্যে রাখুন। যেমন মনে করুন একটু রোস্টেড ছোলা, যেগুলো মনে করুন বালিতে ভাজা ছোলা, এটা সব জায়গায় পাওয়া যায়, এটা মনে করুন একটু একটা ছোট বক্সের মধ্যে নিলেন, একটা গোটা ফল, একটা জলের বোতল, এগুলো কিন্তু ক্যারি করতে হবে। বা মনে করুন বাড়ি থেকে নর্মাল রুটি তরকারি, এটা তো মোটামুটি সবাই বাড়িতেই হয়, এটা নিয়ে যেতে পারে। একটা ছোট টক দইয়ের প্যাকেট বা একটা ডিম সেদ্ধ, সেটা কিন্তু রাখা যেতে পারে। এই হ্যাবিটটা কিন্তু গড়ে তুলতে হবে। এবং এখানে একটা প্রশ্ন আসে, খাবো কখন? আমরা তো সবসময় ছুটে বেড়াচ্ছি। নিশ্চয়ই আপনাদের কাজটা সত্যি মানে হ্যাটস অফ আপনাদের সবাইকে, রোদ জল ঝড় বৃষ্টি মাথায় করে সবসময় আপনারা ফিল্ডে আছেন। আমরা তো একটা জায়গায় অফিসে বসে কাজ করছি, একটা ছাদের তলায় আছি, কিন্তু আপনাদের সত্যি সাংঘাতিক কষ্ট। কিন্তু আপনারা যে কষ্টটা করবেন, শরীরটা যদি ভালো যদি না রাখেন তাহলে কি করে হবে? সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, একটা টিফিন বক্স বা একটা লাঞ্চ বক্স একটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন, এবং অ্যাটলিস্ট টাইমটাকে নিজের মতো করে কিন্তু ম্যানেজ করুন। হ্যাঁ, সবসময় যদি আমি বলি এক্ষুনি যে আপনাদের যে 2 ঘন্টা অন্তর খেতে হবে, সেটা সত্যি আপনাদের পক্ষে পসিবল না, কিন্তু এরই মধ্যে টাইমটাকে ম্যানেজ করে কিন্তু খেতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা এবার আসছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও কিন্তু খুব দরকার, সবার জন্য দরকার। এই প্রসঙ্গে বলে রাখি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কিন্তু এক্ষুনি জিমে গিয়ে জিম করা নয়, নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হাঁটুন না, সকালে বিকেলে হাঁটুন, যে সময়টা পাচ্ছেন। হ্যাঁ, সবাই খুব ব্যস্ত জানি, 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট নিজেদের জন্য কিন্তু বের করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য কিন্তু বের করতে হবে। আমরা তো সবাই স্কুল থেকে এই জায়গায় এসেছি, যে স্কুলের যে পিটি ক্লাস হতো, নর্মাল পিটি ক্লাস, সেগুলো তো কম বিস্তর সবারই মনে আছে, সেগুলোই বাড়িতে করুন।
নর্মাল হাঁটুন, একটু মানে আমি বলতে চাই যে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবাইয়ের করা দরকার। এরপরে আমি যে প্রসঙ্গে আসবো, আজকাল খুব একটা ট্রেন্ড আমি দেখছি যে সাপ্লিমেন্ট খাবার। না, আমি খাবারটা খেতে পারছি না, তার জায়গায় আমি একটা পাউডার গুলে খেয়ে নিচ্ছি। সাপ্লিমেন্ট কেন খাবেন? যেখানে ন্যাচারাল এত ফুডের সোর্স আছে, যেখানে মনে করুন খেতে পারছেন, সেখানে সবসময় আমি বলবো যে ন্যাচারাল খাবার খান, নো সাপ্লিমেন্ট। এখন দেখবেন যে আমাদের ইয়াং জেনারেশন যারা খুব জিমে যায়, যে বা আমরা মানে যারা মনে করুন এই আমরা একটু জানি যে বলিউডের সাথে যুক্ত সিদ্ধার্থ শুক্লা বা এরা যারা খুব ইয়াং, তারা হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যাচ্ছে। এর পেছনে কিন্তু একটা গভীর ব্যাপার আছে। এই গুগল দেখে, একটু আগে এই দাদা বলছিলেন যে গুগল দেখে ডক্টর না দেখিয়ে গুগল থেকে সবকিছু ফলো করলে কিন্তু চলবে না। হ্যাঁ, গুগল আমাদের হয়তো কিছু পরামর্শ দিচ্ছে, কিছু সাজেশন দিচ্ছে, কিন্তু আমরা যারা এখানে প্রত্যেকে উপস্থিত আছি, আমরা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি। আমাদের প্রত্যেকের কিন্তু ক্যালোরি চাহিদা এবং প্রোটিনের চাহিদাও কিন্তু আলাদা। তো গুগল একটা নর্মাল ইনফরমেশন দিতে পারে, কিন্তু সেটা আপনার জন্য ভালো কি ভালো নয়, ঠিক কি ঠিক নয়, সেটা কিন্তু নির্ভর করবে একজন কোয়ালিফাইড ডায়েটিশিয়ান, সেটা কিন্তু আপনাকে বলতে পারবে। এই যে মনে করুন ইন্টারমিডিয়েট ফাস্টিং বা কিটো ডায়েট এখন খুব ইন, সবাই বলছে যে আমি কিটো ডায়েট করি, আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করে কিন্তু আমি রোগা হয়ে গেছি। কিন্তু এটা কতটা উপযোগী, কতটা সায়েন্টিফিক, সেটা কিন্তু জানতে হবে। একটু আগে আমি সিদ্ধার্থ শুক্লার কথা বলছিলাম, এরা মাসেল বিল্ডিং এর জন্য এত পরিমাণে সাপ্লিমেন্ট ইউজ করে, সেটার কিন্তু একটা বাজে এফেক্ট থাকে। সো আমি তো মনে হচ্ছে যে সব পয়েন্টগুলোই আমি বললাম। আশা করি যে আপনারা আমার এই পয়েন্টগুলো শুনে হয়তো কিছুটা উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।